আজকে থেকে আমরা চেক, বিনিময় বিল এবং অঙ্গীকারপত্র অধ্যায়টি শুরু করব। তো এই অধ্যায়ে আমরা মূলত চেক সম্পর্কে অনেক কিছু জানবো। হয়তো তোমরা জানার এই অধ্যায় করার পরে তোমরা অ্যাকচুয়ালি চেক সম্পর্কে আরো অনেক ব্যাপার বেশি জানতে পারবে, যেগুলো তোমরা আগে জানতে না। চেকের প্রকারভেদ, চেক কিভাবে কাজ করে, পক্ষ কি কি আছে, আর অনেক কিছু। এর বাইরে আমরা বিনিময় বিল এবং অঙ্গীকারপত্র সম্পর্কে আইডিয়া নিব। তো আজকের ক্লাসের আলোচ্য বিষয় হলো চেকের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও পক্ষ সমূহ। চলো শুরু করে দিই। আচ্ছা, চেকের সংজ্ঞা দেখো। আমানতকারী ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন বা কাউকে অর্থ পরিশোধের জন্য ব্যাংক সরবরাহকৃত নির্দিষ্ট ছাপা ফর্মে যে নির্দেশপত্র প্রণয়ন করে তাকে চেক বলে। অর্থাৎ আমানতকারী তার অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন অর্থাৎ ক্যাশ উইথড্র করবে, অথবা অন্য কোনো পক্ষকে যদি অর্থ পরিশোধ করতে চায়, তখন ব্যাংক তার গ্রাহককে যে একটা ছাপা বই দিয়েছিল, ফর্মের বই, একটা বইয়ের মধ্যে অনেকগুলা ছাপা সেম টাইপের ফর্ম থাকে, যেগুলোকে সেটা বলা হয় চেক বুক, এবং ভিতরে যে এক একটা পাতা সেটাকে বলা হয় একটা চেক। সো এই যে কাগজে যদি সর্বজনীন ছাপা ফর্মে যে নির্দেশপত্র প্রদান করে তাকে চেক বলে। ভাই, কে কাকে নির্দেশ প্রদান করে? গ্রাহক তার ব্যাংকে নির্দেশ প্রদান করে যে ভাই আমি অর্থ উত্তোলন করতে চাই, এই যে চেক দিয়ে আমাকে অর্থ দিয়ে দেবে। তো এটা হলো চেক। চেক হলো এমন একটি হস্তান্তরযোগ্য দলিল যা ব্যাংকের সরবরাহকৃত চেকের পাতায় লেখা থাকে এবং আমানতকারী তার ব্যাংকের সংরক্ষিত নমুনা স্বাক্ষরের অনুরূপ স্বাক্ষর এতে প্রদান করে। অর্থাৎ এই যে চেকটা ক্রিয়েট করেছে একটা আমানতকারী, তার প্রমাণ এই প্রমাণ হচ্ছিল এইখানে সিগনেচার দেওয়া লাগে। সিগনেচারটা কোথায় থাকে? যখন একটা গ্রাহক অ্যাকাউন্ট করে তখন যখন করেছিল না নমুনা স্বাক্ষর কার্ড থাকে, সেইখানে সিমিলার টাইপের একাধিক সিগনেচার দেওয়া থাকে এবং গ্রাহক ওই একই সিগনেচার যখন চেকের পাতা দেয় তখন কি করে ব্যাংক এই সিগনেচারের সাথে তার যে নমুনা স্বাক্ষর কার্ডের সিগনেচার আছে সেটি মিলিয়ে দেখে। যদি দেখে অ্যাকচুয়ালি মিলে গেছে তাহলে ব্যাংক বুঝতে পারে এইটা তার যে গ্রাহক সেই তৈরি করে দিয়েছে এবং তখন ব্যাংক সেই চেকের অর্থ পরিশোধ করে দেয়। এইবার চেকের বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। এটা কি? লিখিত দলিল, যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত, একাধিক পক্ষ, শর্তাহীন প্রকৃতি, হস্তান্তরযোগ্যতা এবং আরও আছে নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ, তারিখের উল্লেখ, প্রাপকের নাম উল্লেখ, দ্রুত মজুরি পরিশোধ এবং চাহিদামাত্র প্রদেয়। আচ্ছা, এগুলো সম্পর্কে আমরা এখন একটা একটা করে জানবো। লিখিত দলিল, যে কোনো দলিল লিখিত হতে হয় যেটা হয়ে থাকে। চেক যেহেতু এক ধরনের হস্তান্তরযোগ্য দলিল, তাই এটাও যথানিয়মে লিখিত হয়। ব্যাংক কর্তৃক সরবরাহকৃত নির্দিষ্ট ছাপা ফর্মে বা ছাপানো চেকের পাতা এই চেক লেখা হয়। তো এটা অবশ্যই লিখিত হতে হবে, মৌখিক হওয়া পসিবল না। যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত, কে স্বাক্ষর করবে? ব্যাংকের যে অ্যাকাউন্টের যে হোল্ডার বা গ্রাহক। তো চেক অবশ্যই আমানতকারী, দেখো যার অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন হবে তার অবশ্যই সিগনেচার দেওয়া লাগবে, এবং সে যদি সিগনেচার দিল এবং স্বাক্ষর মিলল না তবুও কিন্তু চেক ফেরত দেওয়া হয় বা টাকা দেওয়া হয় না। তো যে আমানতকারী তাকে দিতেই হবে, এবং যেই সিগনেচার ব্যাংকের স্বাক্ষর কার্ডে বা যেখানে সিগনেচার মানে গ্রাহক অ্যাকাউন্ট খোলার সময় সিগনেচার দিয়ে রাখে, সেই কার্ডের সিগনেচারের সাথে চেকের সিগনেচার অবশ্যই মিলতে হবে, আর নয় ব্যাংক কর্তৃক অর্থ প্রদান করা হবে না। একাধিক পক্ষ, চেকে সর্বদাই একাধিক পক্ষ থাকে। এর এক পক্ষ থাকে চেকের আদেশটা এবং অন্য পক্ষ থাকে আদিষ্ট। আদেশটাকে এটা হচ্ছিল আমানতকারী এবং আদিষ্ট হচ্ছিল ব্যাংকার। তো অ্যাটলিস্ট দুইটা পক্ষ তো ভাই থাকবে, কারণ আমি চেক দিতে টাকা তুলবো, আমি চেক তৈরি করে দিলাম, ব্যাংকে দিলাম। তো আমি একটা পক্ষ, ব্যাংক একটা পক্ষ, মাস্ট দুইটা পক্ষ তো আছেই, বাট এর সাথে আরো অন্য পক্ষ যুক্ত হতে পারে। আমি আমার ভাইকে অর্থ দিব, আমি আমার ভাইকে চেক দিলাম, সেই চেক আমার ভাই নিয়ে ব্যাংকে দিল। তো এখানে তো তিনটা পক্ষ হয়ে গেল। তো একাধিক পক্ষ থাকে, মানে দুইয়ের বেশিও থাকতে পারে। শর্তাহীন প্রকৃতি, চেকের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি শর্তাহীন প্রকৃতি হয়ে থাকে। এক্ষেত্রে আমানতকারী ব্যাংকে চাহিদা মাত্র অর্থ প্রদানের শর্তাহীন নির্দেশ দেয়, মানে এখানে কোনো শর্ত থাকবে না। আমরা কিন্তু প্রিভিয়াস অধ্যায়ে হস্তান্তরযোগ্য ঋণের দলিল সম্পর্কে পড়েছি এবং সেইখানে কিন্তু আমরা শর্তাহীন প্রকৃতি নিয়ে খুব বিস্তৃত আলোচনা করেছি। তোমরা যারা যারা ক্লাস করেছো আশা করি তোমরা সম্পূর্ণ কিন্তু এই টপিক নিয়ে জানো যে কেন এটা শর্তাহীন প্রকৃতি। আচ্ছা, হস্তান্তরযোগ্য চেক সাধারণভাবে অর্পণ দ্বারাই অনেকটা নগদ অর্থের মধ্যে হস্তান্তরযোগ্য। বাহককে দেয় চেকের ক্ষেত্রে শুধু অর্পণের দ্বারাই তা হস্তান্তর করা যায় এবং হস্তান্তর গ্রহীতা এর শর্ত লাভ করে। অর্থাৎ বাহককে দেয় বা বেয়ারার যে চেকগুলো আছে, যে বহন করবে বা যার হাতে যাবে সেই কিন্তু চেকের মালিক হয়ে যাবে। কিন্তু আদেশে দেয় চেকের ক্ষেত্রে আবার এইটা হয় না, এখানে যার নাম লেখা থাকে সেই শুধুমাত্র অর্থ পূরণ করতে পারে বা চেকের মালিকানা পায়, কিন্তু এটা আবার পৃষ্ঠাঙ্কনের মাধ্যমে হস্তান্তর করা যায়। এই পৃষ্ঠাঙ্ক নিয়ে আমরা এই অধ্যায়ে খুব প্রপারলি জানবো। নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ, চেকে অবশ্যই নির্দিষ্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকা লাগবে, আদারওয়াইজ চেকটি কিন্তু
একটা আইনগত বা একটা প্রপার চেক হিসেবে গণ্য হবে না এবং ব্যাংকটা টাকা দেবে না। সো অবশ্যই এখানে অর্থের পরিমাণ উল্লেখ থাকবে এবং অর্থের পরিমাণ যদি নির্দিষ্ট না থাকে তবে চেককে গণ্য করা হবে না, অর্থাৎ ব্যাংক টাকা দিবে না। তারিখের উল্লেখ ঠিক একইভাবে তারিখের উল্লেখ থাকা লাগবে যাই কবে তৈরি করা হলো। তো চেকের প্রস্তুত তারিখ উল্লেখ করতে হয়, তারিখ উল্লেখ করা না হলে ব্যাংক অর্থ পরিশোধ করে না। ভবিষ্যতের তারিখ অর্থাৎ আজকে ধরে নিই জানুয়ারির 15 তারিখ ধরে নিচ্ছি, যদি এইটা লেখা হয় জানুয়ারি 27 তারিখে, তো এর আগে গেলে কিন্তু চেক থেকে অর্থ উত্তোলন করা যাবে না। বা আজকে আমি তৈরি করলাম জানুয়ারি 15 তারিখ, কিন্তু চেকটি উত্থাপন করা হলো অগাস্টের 20 তারিখ, 6 মাস অতিবাহিত হয়ে গেল, তখনও চেকটিকে বাসি চেক হিসাবে গণ্য করা হবে এবং এই জায়গায় অর্থ প্রদান করা হবে না। দেখো, ভবিষ্যতের তারিখে চেক যেমন ব্যাংক যেমন টাকা দেয় না, তেমনি প্রস্তুতের 6 মাস অতিক্রম হলেও ব্যাংক চেক অমর্যাদা করে। প্রাপকের নাম উল্লেখ, চেকে প্রাপকের নাম উল্লেখ করার কলাম থাকে। চেকের আদেশটা এখানে প্রাপকের নাম উল্লেখ করে। ব্যাংক বাহককে চেকে প্রাপকের নাম উল্লেখ না করলেও ব্যাংকের অর্থ প্রদান করে। অর্থাৎ যদি আমার এটা হুকুম চেক হয় তখন অবশ্যই ঘরে লেখা থাকতে পারে যে ভাই কে টাকা তুলবে তার নাম, এবং যেই ব্যক্তি যাবে এই নামের সাথে তার পরিচয় মিলে যদি দেখে ঠিক আছে তখন সে টাকা তুলবে। আর যদি বাহককে চেক হয় এই ঘরে কিছু লেখা লাগে না, অথবা এখানে কিছু না লিখে যদি সেলফ লিখে দেয় তাহলে হলো। অর্থাৎ বাহকের চেকে কোনো নাম নাও লিখলে হয়, কিন্তু হুকুম চেকে কিন্তু অবশ্যই নাম উল্লেখ করা থাকে প্রাপক যে কে অর্থ পাবে। বিহিত মুদ্রা অর্থ পরিশোধ, দেশের অভ্যন্তরে অর্থ দেশের বিহিত মুদ্রায় পরিশোধ করতে হয়। অর্থাৎ আমি বাংলাদেশে একটা ব্যাংকে গেলাম টাকা তুলতে, আমাকে নিশ্চয়ই ডলারে দিবে না বা আমাকে নিশ্চয়ই পাউন্ডে দিবে না, আমাকে অবশ্যই বাংলাদেশের টাকায় পে করবে। আমি ইন্ডিয়ার একটা ব্যাংকে ইন্ডিয়ার চেক নিয়ে গেলাম, আমাকে অবশ্যই রুপিতে পে করবে, সেখানে কিন্তু অন্য কোনো অর্থে কিন্তু সেই টাকা পরিশোধ করবে না বা টাকায় পরিশোধ করবে না, অবশ্যই রুপিতে পরিশোধ করা হবে অর্থ। চাহিদা মাত্র দেও, দেখো চেক চাহিদা মাত্র পরিশোধ্য একটি দলিল। সবকিছু ঠিক থাকলে আর সময়ের মতো উপস্থাপন করলে ব্যাংক চাহিদা মাত্র অর্থ দিতে প্রদানে বাধ্য থাকে। তো অর্থাৎ যদি সব ঠিকঠাক থাকে, অর্থাৎ চেক নামটা সব ঠিক আছে, প্রদানে একদম চাহিদা মাত্র অর্থ প্রদানে বাধ্য থাকবে। আচ্ছা, এবার আমরা দেখবো চেকের পক্ষসমূহ কয়টি পক্ষ থাকে। আচ্ছা, আমি একটু এক্সাম্পল নিয়ে আসি। আমার নাম রাইয়ান, আমার ছোট ভাই রাফসান। সে ধরে নিয়ে কোথাও লেখাপড়া করে দেশের বাইরে, বা হয়তো আমি ঢাকায় থাকি, হয়তো ধরে নিচ্ছি ও ঢাকার বাইরে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ে, যদিও আমার ছোট ভাই এখনো স্কুলে পড়ে, অনেক ছোট, বাট জাস্ট এক্সাম্পল হিসেবে দিচ্ছি। তো ধরে নিচ্ছি ও কোথাও বাইরে একটা ইউনিভার্সিটিতে পড়ে। এখন ও বলতে ভাইয়া আমার একটু টাকা প্রয়োজন, পরীক্ষাটা বা আমার হালকা ধার দেনা আছে, আমার সব মিলে একটু টাকা প্রয়োজন। কত টাকা লাগবে? বললো ভাই আমার সব মিলে 10,000 টাকা হলে হবে। আচ্ছা, আমি কি করলাম, আমি একটা ওকে চেক বানিয়ে দিলাম। ও হয়তো ঈদের ছুটিতে ঢাকায় আসলো, আমি একটা চেক বানিয়ে দিয়ে দিলাম। কত টাকা চেক? 10,000 টাকা চেক। ওকে, তো এখন কি হবে, এখন হচ্ছিল ও ধরে নাও ওর সব মিলে লেখাপড়া এখন খরচ হচ্ছিল, ওর ভর্তির নেক্সট সেমিস্টার পরীক্ষার জন্য হয়তো 10,000 টাকা লাগবে, এবং তার দেনাও এক জায়গায় আছে 10,000 টাকা, বা ধরেন আরো বেশি। এখন ওর নিজের কাছে টাকা আছে বাট একটু শর্টেজ আছে, আমার কাছে 10,000 টাকা নিল, আমি ওকে ধরে নাও 15,000 টাকা দিয়ে দিলাম। এখন এই যে একটা চেক ক্রিয়েট করলাম, একটা চেক, এই চেকের আদেশটা হচ্ছে আমি, যে চেকটা ক্রিয়েট করে অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার, সে হচ্ছিল চেকের আদেশটা, অর্থাৎ যেই পক্ষ চেক বানালো সে হচ্ছিল চেকের আদেশটা। এই চেকটা আমি চেক দ্বারা কাকে নির্দেশ দিয়েছি টাকা দিয়ে দেওয়ার জন্য বলতো? টাকা কিন্তু দিতে বলেছি আমার ব্যাংকে, যে ভাই এই যে চেক লিখে দিলাম, যেই উত্থাপন করবে টাকা দিয়ে দাও। সো এইটা হলো আমার চেকের আদেশটা যে ক্রিয়েট করেছে, এবং আদিষ্ট যাকে আমি আদেশ দিয়েছি টাকা দিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ ব্যাংক হলো আদিষ্ট, দুটি পক্ষ। সো এরপরে আসলো প্রাপক। এই চেকের ঘরে আমি কি লিখে দিচ্ছি, আমার ভাইয়ের নাম লিখেছি রাফসান, লিখে দিলাম। যে চেকের অর্থ পাবে সে হচ্ছিল প্রাপক, অর্থাৎ চেকে যার নাম লেখা থাকবে সে হচ্ছিল প্রাপক। কারণ এখন রাফসান গেল, ও ইউনিভার্সিটি গেল, এখন ওর যদি টাকা লাগবে, ও খুবই বিজি, হয়তো ও থাকে একটা মনে করে মেসে বা হোস্টেলে যে গার্ড মামা আছে বা যে কাজ করে, ও তাকে বললো, তার নাম ছিল আকবর, বললো আকবর ভাই, তাকে বলছে খুব ভালো সম্পর্ক, যে আকবর ভাই আমার না একটু বিজি আছে, আজকে আমি একদিনের সময় বের করতে পারবো না, পাশেই ব্যাংক, আপনার টাকা তুলে আনা লাগবে, আপনি কি দয়া করে আমার পক্ষে টাকাটা তুলে আনতে পারবেন? এখন যদি রাফসানের পক্ষে গিয়ে আকবর ভাই টাকা তুলে আনে, সে কিন্তু চেকের ধারক, অর্থাৎ যে যখন টাকাটি তুলবে মূলত বা যার কাছে চেকটি থাকবে সেই হচ্ছিল চেকের ধারক।
তো যতক্ষণ এই চেকটি রাফসানের কাছে ছিল সে কিন্তু একাধারে প্রাপক এবং ধারক দুটিই ছিল। বাট যখন চেকটি অন্যজনের কাছে চলে গেল তখন মানে অন্য কেউ টাকা তুলে দিচ্ছে প্রাপকের পক্ষে, তখন সে ধারক হয়ে যাচ্ছে, অথবা প্রাপক যদি অন্য কাউকে দিয়ে দেয় চেকটি তখন সে ধারক হয়ে যাবে। এখন দেখো রাফসান কিন্তু এক জায়গায় হয়তোবা কিছু টাকা পাওনা অবস্থায় আছে, কেউ তার কাছে টাকা পায় দেনা অবস্থায় আছে। এখন রাফসান কি করলো, এই চেকটি নিয়ে বললো আচ্ছা আপনার যদি টাকা দিয়েছে আমাকে এবং আমার কাছে একটা টাকা পায় 15,000 টাকা, আমি এক কাজ করি চেকের অপোজিটে পায় মনে করো জাওয়াত পায় টাকাটা, তো রাফসান লিখে দিল এই চেকের অপোজিটে জাওয়াতকে দিয়ে দেওয়া হোক, অর্থাৎ জাওয়াতকে চেকের মালিকানা হস্তান্তর করে দেওয়া হলো রাফসানকে নিচে দিয়ে। তো এই যে রাফসান বা প্রাপক যেই অন্য ব্যক্তিকে চেকের মালিকানা হস্তান্তর করলো বা পৃষ্ঠম্পনের মাধ্যমে অন্য ব্যক্তিকে চেকের মালিকানা দিয়ে দিল, এইটাকে বলা হয় অনুমোদনকারী। এখানে অনুমোদনকারী কিন্তু রাফসানি, বাট যে অনুমোদন আর কি পেলো সে হচ্ছিল অনুমোদন বলে প্রাপক আর কি। তো অনুমোদনকারী হলো পেলো এবং সাথে ধারকও আছে। তো এই হলো চেকের পক্ষসমূহ। এবার আমরা এগুলো সম্পর্কে বিস্তৃত আকারে জানবো। আদেষ্টা, যে ব্যক্তি চেকে স্বাক্ষর প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তিকে অর্থ প্রদানের শর্তাহীন নির্দেশ প্রদান করে তাকে আদেষ্টা বলে। চেকের আদেষ্টা হচ্ছে দেখো আমানতকারী বা আমানতকারী অনুমোদিত প্রতিনিধি, অর্থাৎ আমানতকারী নিজে হতে পারে বা আমানতকারীর পক্ষে হয়তো বা কেউ অ্যাকাউন্ট চালায়। আমি একটা ব্যাংক অফিসের সাথে দেখো বড় বড় অফিস কি হয় যে কোম্পানির মালিক তার নামে হয়তো বা থাকে, কিন্তু দেখা যায় তার সাথে সাথে কোম্পানির যে সিএফও থাকে সেও কিন্তু মালিকের পক্ষে চেক তৈরি করতে পারে। তো আইদার আমানতকারী বা আমানতকারীর অনুমোদিত প্রতিনিধি, এটা হলো আদেশটা। আমার এক্সাম্পলে কে ছিল, এটা ছিল আমি বা রাইয়ান, যে হচ্ছিল অ্যাকচুয়াল আমানতকারী। দেন হচ্ছিল আদেষ্ট। সো আদেষ্ট চেক প্রস্তুত করে মূলত আদেশটা চেক প্রস্তুত করে যার প্রতি মূলত অর্থ পরিশোধের নির্দেশ দেয় তাকে আদিষ্ট বলে। চেকের ক্ষেত্রে আদিষ্ট হচ্ছে আমানতকারীর ব্যাংকার, অর্থাৎ যেই ব্যাংকে অ্যাকাউন্ট সেই ব্যাংক বা ব্যাংকার হচ্ছিল আদিষ্ট। প্রাপক, চেকের আদেশটা অর্থ পরিশোধের নিমিত্তে যার নাম চেকে উল্লেখ করে তাকে প্রাপক বলে। আমার এক্সামে কে ছিল, আমার এক্সামে ছিল রাইয়ান, রাফসান আমার ছোট ভাই। প্রাপক, চেকের আদেশটা অর্থ পরিশোধের নিমিত্তে যার নাম চেকে উল্লেখ করে তাকে প্রাপক বলে। এখন আদেশটা ইচ্ছা করলে নিজ বা সেলফ লিখতে পারে, লিখেও প্রাপকের হিসাবে গণ্য হতে পারে। অর্থাৎ আমি নিজেই আমার টাকা তুলবো, আমি চেক থেকে নিজের জন্য টাকা তুলবো, আমি লিখে রাখতে পারি সেলফ, নিজের জন্য টাকা তুলবো, তখন আমি একাধারে আদেশটা এবং আমি একাধারে প্রাপক দুটোই আমি নিজেই চেক তৈরি করছি আবার আমি নিজে টাকা দিচ্ছি। এরপরে দেখবো হচ্ছিল ধারক। চেকের ধারক বলতে চেকের প্রাপক বা অনুমোদন বলে প্রাপককে বোঝায় যার তাহলে চেকে রয়েছে বা তার পক্ষে যে চেকে যে বিলটি বহন করে বা চেকটি বহন করে। দেখো আমার এক্সামে কি ছিল, আমার প্রাপক কে ছিল, প্রাপক ছিল কিন্তু রাফসান, অথবা সে একটা কি করেছিল তার যে পাওনাদার আছে জাওয়াত তাকেও দিয়ে দিল। সো জাওয়াত কি ছিল, অনুমোদন বলে প্রাপক, প্রাপককে বোঝায় যার দখলে চেকটি রয়েছে বা যে বিলটি বহন করছে বা চেকটি বহন করছে। ওই যে কি আকবর ভাই যাকে রাফসান বলেছিল ভাই দয়া করে আমার পক্ষে গিয়ে চেকটি তুলে নিয়ে আসেন। তো আলটিমেটলি চেকের ধারক বলতে প্রাপক বা অনুমোদন বলে প্রাপককে বোঝায় যার দখলে চেকটি থাকবে সেই কিন্তু অ্যাকচুয়ালি ধারক, অর্থাৎ যে চেকটি ব্যাংকে নিয়ে বলবে ভাই আমাকে টাকা দেন, যার হাতে যখন চেক থাকবে সে হচ্ছে ধারক বা তার পক্ষে, অর্থাৎ এই প্রাপক বা অনুমোদন বলে প্রাপকের পক্ষে যে বিলটি বহন করছে তাকে। ম্যানেজারকে কোনো চেকের অর্থ গ্রহণের বা সংগ্রহের দায়িত্ব দিলে ম্যানেজার ধারক হিসেবে গণ্য হবে। যেটা বললাম যে অর্থ সংগ্রহ করতে যাবে চেক নিয়ে সেই হচ্ছিল অর্থের ধারক। সো ব্যাংক যখন যাকে টাকা দেয় সে কিন্তু অ্যাকচুয়ালি একজন ধারক। এটা হতে পারে প্রাপক, হতে পারে সে হতে পারে অনুমোদন বলে প্রাপক, বা সে হতে পারে যে প্রাপক বা অনুমোদন বলে প্রাপক তার পক্ষে কাজ করে দিচ্ছে, যে কেউ হতে পারে, বাট যে টাকা তুলবে সে হচ্ছিল ধারক। অনুমোদনকারী, অনুমোদন দ্বারা যে ব্যক্তি চেকের অর্থ প্রাপ্তির অধিকার অন্যের নিকট হস্তান্তর করে তাকে অনুমোদন করে। এখানে যেরকম এক্সাম্পলে রাফসান ছিল অনুমোদনকারী, অর্থাৎ সে চেকটি কি করেছিল দিয়ে জাওয়াদের নামে দিয়ে দিয়েছিল, কারণ এই যখন সে অনুমোদন করে চেকের অর্থ প্রাপ্তির অধিকার অন্যের নিকট হস্তান্তর করে তাকেই বলে অনুমোদনকারী। কি অনুমোদন করেছে, রাফসান। আর এখানে জাওয়াত কি হবে, জাওয়াত ছিল অনুমোদন বলে প্রাপক, এই যে অর্থাৎ অনুমোদন পেয়ে সে নতুন প্রাপক হয়ে গিয়েছে, এরকম একটা পক্ষ হলো অনুমোদন বলে প্রাপক। এরকম আরো একাধিক পক্ষ থাকতে পারে, বাট মূলত হলো এই পক্ষগুলো। বন্ধুরা এই ক্লাসে এ পর্যন্তই, আশা করি তোমরা চেক সম্পর্কে প্রপারলি জানতে পেরেছো। দেখা হবে পরবর্তী ক্লাসে।